সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে এবং এখানে নির্বাচন কেন্দ্রিক যে আবহ বিসিবিকে ঘিরে তা নিয়ে আলোচনা হবে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্ষণ কবির। আজ স্টুডিওতে আসলে নির্বাচন নিয়ে কথা বলা এবং নির্বাচনের দিক নির্দেশনা কেমন হতে পারে এটার সঙ্গে আসলে বা ম্যাচ করা এখন খুব কঠিন। মানে এমন দুজন অতিথিকে আজকে আমরা পেয়ে গেছি ভাগ্যগুণে, যারা আসলে এই নির্বাচন কেন্দ্রিক এবং বিসিবির সামনের দিনগুলো কেমন হতে পারে সেটা ডিটারমাইন করার মতো যথেষ্ট আসলে তাদের জ্ঞান আছে। একজন প্রথমে আমি স্বাগত জানাতে চাই সৈয়দ আশরাফুল হক আপনাকে। মানে আপনার বিসিবির সাবেক সাধারণ সম্পাদক, এই পরিচয়টাকে ছাপিয়ে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় হচ্ছিল আপনি এসএসসির সাবেক সাধারণ সম্পাদক, মানে যেটা কাজ করেছেন আন্তর্জাতিকভাবে আপনার সংগঠক হিসেবে যেভাবে কাজ করছেন এটা একটা বড় ব্র্যান্ডিং আছে। আর শামীম চৌধুরী ভাই তো ক্রীড়া সাংবাদিক এবং একাধারে বাংলাদেশের কোনো ফেডারেশনের কনস্টিটিউশন নেই যেটা নিয়ে তার কাজ বন্ধ আছে। আপনাদের দুজনকে অনেক অনেক স্বাগত। এবং একই সঙ্গে আশরাফুল ভাই আপনাকে দিয়েই শুরু করতে চাই। বিসিবি নির্বাচনের আপনাকে সামনে রেখে আসলে অনেক আলোচনা এই গত কিছুদিন ধরে হচ্ছে। আপনি কোথাও কোনো কোনো গণমাধ্যমে বলেছেন যে আপনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন, কিন্তু আপনার আর্থিক সঙ্গতি নাই বলে আপনি এটা নিয়ে একটু দ্বিধায় আছেন। আসলে ঘটনাটা কি? আর্থিক সঙ্গতি তো নেই আমার, অন্যদিকেও আবার আমার ঘাটতি আছে। ইউজুয়ালি যে প্রেসিডেন্ট হয় তার একটা বিরাট ব্যাকিং থাকে অফ দি গভর্নমেন্ট, তৎকালীন গভর্নমেন্টের, কিংবা একটা বিশেষ রাজনৈতিক দলের। আমার দুটোটাতেই ওটাতে ঘাটতি আছে। নাইদার আই হ্যাভ দি ব্যাকিং অফ দি গভর্নমেন্ট, নট ডু আই হ্যাভ দি ব্যাকিং অফ এ মেজর পলিটিক্যাল পার্টি। এখন আমার মানে আই এম এ ক্যান্ডিডেট অন মাই ওন ক্রেডেন্সিয়ালস, আর কি আমার নিজের যা অর্জন করার আছে ওর উপরে আমি হতে চাই। বাট হওয়ারও একটা হওয়ার যে পদ্ধতিটা এখন যে আছে, দেখেন এটা ও শামীম ভালো বলতে পারবে যে আমাদের যে কনস্টিটিউশন আছে এটাতে যে ইলেকটোরেট যারা ভোট দেয় তাদের যে নির্বাচন করে কাউন্সিলর্স যে ক্লাব, ঢাকার ক্লাব ছাড়া আর কি বাইরেরগুলো হয় ইউজুয়ালি প্রভাবশালী সরকারের লোকেরা, বিকজ ইট ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য ডিসিকে যেরকম ইনস্ট্রাকশন যায় এখান থেকে তখন ওভাবে দেওয়া হয় আর কি। তো ওখানে তো আমার কোনো নেই, আমার কোনো প্রভাব নেই। আর এখানে ক্লাবেও হয়েছে কি বিগত কয়েক বছর ধরে, না কয়েক বছরের থেকে বেশি হবে, 10-15-20 বছর ধরে, যে ইট হ্যাজ বিকাম লাইক এ সিন্ডিকেট ওভার হিয়ার আর কি। যে আপনার ক্লাবগুলো ওরা নিজেরা করে যে কাকে তারা ভোট দেবে সেই। অবভিয়াসলি ক্লাবস প্লে এ ভেরি বিগ রোল ইন বাংলাদেশ ক্রিকেট। ক্লাব ছাড়া আমাদের ক্রিকেটটা হয়তো অত জনপ্রিয় হবে না, কিংবা অত খ্যাতিমান্য হবে না আর কি। তো ক্লাবস প্লে মেজর রোল, বাট দি অ্যাক্টিভিটিস অফ দি ক্লাবস আর অলসো একটু বিবেচনা করা উচিত আর কি ওদেরকে। তো এটা তবে মানে ভাগ্যটা যদি, মানে আমরা এটা জানি না কতটুকু ঠিক বেঠিক, বাট আমাদের কাছে একসময় মনে হয়েছিল যখন 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর একটা কথা শোনা যায় যে প্যারিস থেকে আপনার সঙ্গেই আমাদের প্রধান উপদেষ্টা একই প্লেনে ফিরেছেন এবং আপনার ওইখানে একটা কথাবার্তা হচ্ছিল যে আপনি ইউ কুড লিড দ্য বোর্ড অ্যাট দ্য টাইম, মানে ফারুক আহমেদ এবং আমির ইসলাম বুলবুলের আগে। এটা কতটুকু ঠিক ছিল বা আপনি তখন হন? দেখেন, আমাকে অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি আমি প্রধান উপদেষ্টার সেম ফ্লাইটে আসেনি। আমাকে যোগাযোগ করা হয়েছিল ধরেন অগস্ট মাসের 8 তারিখ না 12-14 তারিখের দিকে, 14-15 তারিখে থেকে ঢাকা থেকে আমাকে বলা হয়েছিল যে আপনি এখন কোথায়। তো আমি বলছি আমি এখন লন্ডনে, আমি প্যারিসে গিয়েছিলাম অলিম্পিক্স দেখতে, ওখান থেকে আমি লন্ডনে এসেছি, আমি ছুটি কামাচ্ছি আর কি, এখানে ছুটি কাটাচ্ছি। তো বলে আপনি একটু ঢাকায় আসেন, কারণ আপনাকে ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়া লাগবে, তো আপনি ঢাকায় চলে আসেন। তো আমি বললাম যে ঠিক আছে। আমাকেই উপদেশ দিল যে আপনি টিকিট কনফার্ম করে আমাদেরকে জানান, আমরা সব ব্যবস্থা করব, আপনি ঢাকায় আসেন। তো আমি 2-3 দিনের ভিতরে ফ্লাইট চেঞ্জ করে আমার আসার জন্য আমি আবার যোগাযোগ করলাম। তখন আমাকে যোগাযোগ করে তারা বলল যে আপনি কি কনফার্ম করে ফেলেছেন টিকিট? আমি বললাম যে জি। তো বললো যে আমরা আপনাকে জানাচ্ছি। আমাকে বললো আপনি ডিরেক্টর হবেন? আমি বলছি জি না। আমি বললাম যে দেখেন আমার যা বয়স আর আমার যা অভিজ্ঞতা, আই কান্ট বি এ ডিরেক্টর নাও। তো বললো ও ঠিক আছে, তো আমরা আপনাকে জানাবো।
তারপরে আর কোনো যোগাযোগ হয়নি। খুবই আনফরচুনেট শামীম ভাই, মানে সৈয়দ আশরাফুল হক কি আসলে যে যিনি উনি বলছিলেন যে ক্লাবের আপনার যে আমরা কনসোর্টিয়ামের কথাটা গত 12 বছর বেশি শুনছি, এইটা ভেদ করে কি আসলে সৈয়দ আশরাফুল হকের মতো ভেটারানদের পক্ষে কি বিসিবিতে আসা সম্ভব? দেখেন, আশরাফুল ভাই যখন প্রথম ইলেকশন করলো 98-এ এবং তারপরে 2001-এ, তখন বোর্ডের নির্বাচন পদ্ধতি ছিল কি যত কাউন্সিলর, এখন তো আপনার ক্যাটাগরি 3টা হয়েছে, ক্যাটাগরি 1, 2 আর 3, তখন কিন্তু ক্যাটাগরি 1, 2, 3 ছিল না। তখন সবার কিন্তু ভোট একটা বাক্সে পড়তো, আপনি কাদেরকে নির্বাচিত করবেন সেইভাবেই আপনার নির্ধারিত হতো। এটা 2008 সাল থেকে এটা নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন হয়েছে। 2008-এর সম্ভবত 29শে নভেম্বর যে নির্বাচনটা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার আমলে, তখন আপনার ক্যাটাগরি 1, 2 আর 3 করা হয়। এইখান থেকে কিন্তু আপনি এই জায়গাটাকে আপনার একটু অন্য দিকে নিয়ে যাওয়া হয়েছে, যার কারণে হচ্ছে যে আপনার যে এখন নির্বাচন পদ্ধতি যেটা উনি যেটা আসলে বললো যে ঢাকার ক্লাব, এখানে ঢাকার ক্লাবের যে আপনি ভোটটা দেখেন, আপনি এইখানেও কিন্তু একটু আপনার যে বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী এটা বলা হচ্ছে কি যে অল ক্লাব কাউন্সিলর, রাইট, অর্থাৎ যদি আপনি আসেন সেখানে 76টা ভোট হবে। 76টা। এই 76টা ভোটের এর আগে কিন্তু ছিল যেটা সেকেন্ড ডিভিশন এবং থার্ড ডিভিশনে শুধুমাত্র সুপার লিগের টিমগুলোই ছিল ভোটাধিকার, কিন্তু এখন তা নেই। তাহলে কি দাঁড়াচ্ছে 76টা ক্লাব, এবং এই 76টা ক্লাবের মধ্যে আপনি দেখেন 2014-15 ক্রিকেট মৌসুম থেকে শুরু করে 2023-24 ক্রিকেট মৌসুম পর্যন্ত থার্ড ডিভিশন কোয়ালিফাইংটাকে একটা পুরোপুরি রেপ করা হয়েছে। সেটা কিভাবে, যে প্রথম 3 বছর ছিল মাত্র 2টা টিমের অংশ। এটা আমরা জানি, মানে আপনি এই জিনিসের মধ্যেই আমরা জানতে চাচ্ছি যে যেভাবে নিশ্ছিদ্রভাবে ব্যবস্থা করা হয়েছে, এইখানে আসলে কোনো ফাঁক কি আছে, বা কেউ কি আসলে ওনাকে ক্লাব কাউন্সিলর অফার করার মতো অবস্থায় আছেন কিনা? আমরা জানি একজন মানে 2-3 জনের কাছে হয়তো বেশ কিছু ক্লাবের কাউন্সিলরশিপ ইনট্যাক্ট আছে। এর বাইরে মানে আমরা 76 ক্লাবের অঙ্কটা যদি করি, এর মধ্যেও তো আপনার 15টা ক্লাব বাদ দিলে 61টা ক্লাব থাকে। সেখান থেকে কি একটা ক্লাব সৈয়দ আশরাফুল হকের মতো কেউ পেতে পারেন কিনা? হ্যাঁ, আশরাফুল ভাইকে তো আপনি দেখেন, যদি কোনো ক্লাব মনে করে যে আমরা আমাদের ক্লাবের ওজনটা বাড়াবো, আমার ক্লাবের এমন প্রতিনিধিকে আমরা নিব যে প্রতিনিধি আপনার বোর্ডের ডিরেক্টর এবং পরবর্তীতে বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার মতো আপনি যোগ্যতা রাখেন, তো সেই ক্ষেত্রে তো আশরাফুল ভাই অনেকেরই অটো চয়েস হওয়ার কথা, তাই না? এখন যারা আপনি অনেকগুলো ক্লাব বিলংস করে, অনেকগুলো ক্লাব যারা মানে প্রতিপালন করছে নানাভাবে, সেইখান থেকে তারা তো একজন স্বেচ্ছায় আশরাফুল ভাইকে দিতে পারে ক্লাব, এটা হলো একটা ব্যাপার। আর যেহেতু আশরাফুল ভাই দীর্ঘদিন বাংলাদেশে ছিলেন না, বাংলাদেশের ক্লাব পলিটিক্স বা অন্য কিছুতে ইনভলভ ছিলেন না, সেই ক্ষেত্রে আসলে তারা এখন কোন অঙ্ক করছে সেটা দেখার ব্যাপার আছে। কারণ আপনি দেখেন যে সবাই ধরে নিচ্ছে যে আপনি যে সামনে নির্বাচন যে ডেটটা ঘোষণা করা হয়েছে, জাতীয় নির্বাচন বলছি ফেব্রুয়ারিতে, সেই নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার একটা সরকার আসবে, এবং সেই সরকারের একটা সম্ভাবনা অনেকে দেখছে বিএনপিকেই, তাই না? তো বিএনপি কিছু দেখে দেন, বিএনপির ব্লেসিংসটা যেই হোকটা কেন যেন মনে হচ্ছে এখানে সরকারের যদি একটা অংশের মানে যদি বড় অংশের যদি সমর্থন না থাকে, আপনি তার পক্ষে কিন্তু আপনার বোর্ড প্রেসিডেন্টশিপ চালানোটা কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে কি ওটা আবার ভেঙে যাওয়ার আশঙ্কা দেখেন কিনা? আপনি নির্বাচিত একটা বোর্ড যদি হয়েও যায়, ধরেন 2 বছর পর বা 1 বছর পর যখনই বিএনপি ক্ষমতায় আসুক, মানে ইলেকশনের মাধ্যমে, তার আগেই তো বিসিবি ইলেকশনটা হয়ে যাচ্ছে, আপনি কি এই যাত্রাপথে কোনো বিরতি দেখেন কিনা? আমরা বিরতিতে যাওয়ার আগে এই কোশ্চেনটা করছি। না, এটা গুড কোশ্চেন এই কারণেই যে আপনি এখন যে বিসিবি নির্বাচন, এটা কিন্তু 30 সেপ্টেম্বরের মধ্যে হতে হবে যদি আপনি গঠনতন্ত্রকে আপনি যদি সমুন্নত রাখতে চান। আচ্ছা, 30 সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন করতে গেলে আপনাকে, এবং আপনার যে বলা হচ্ছে দুই দিকেতে, কেউই বলছে যে গঠনতন্ত্র সংশোধন করবে, আবার আপনার ইন্টারভিউতে দেখতে পেলাম বিসিবির এক প্রভাবশালী পরিচালক উনি বলে গঠন সংশোধনের প্রয়োজন নেই, অর্থাৎ আপনার বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন হবে। তাহলে আপনার এই 76টা ভোট এবং টোটাল যে 174টা কাউন্সিলর বা 176টা কাউন্সিলরের মধ্যে আপনার ভোটটা আসবে, সেই ভোটটা যদি আসে তাহলে সেক্ষেত্রে আপনার একটা নির্বাচিত বোর্ড হয়ে যাবে। এখন যদি এই বোর্ডটাকে যদি আবার রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা হয়, পরবর্তী জাতীয় নির্বাচন হবে তার 3 মাস পরে, অর্থাৎ আপনি 3-4 মাস পরে নির্বাচন হবে, অর্থাৎ আপনি ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, ফেব্রুয়ারি নির্বাচন হওয়ার পরে আবার যদি বোর্ডে আপনি আরেকটা ইন্টারফারেন্স করেন, আইসিসি এটাকে অ্যালাউ করবে কিনা দেখার ব্যাপার। কারণ আপনি ইতিমধ্যে কিন্তু 9 মাসের মধ্যে 2 জন প্রেসিডেন্টকে কিন্তু আপনি চেঞ্জ করেছেন। আমরা একটু ছোট করে জানতে চাই, মানে তাহলে একটু আনপ্রেডিক্টেবল মনে হচ্ছে কিনা, মানে একটু কি শঙ্কার জায়গা থেকে যায় কিনা? শঙ্কার জায়গা থাকে এই কারণেই, আপনি একটা হচ্ছে কি ইকুয়েশন যেটা হচ্ছে যে আপনি রাজনৈতিকভাবে আপনি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক এমন কাউকে হয়তোবা, যারা এখন ক্রিকেট বোর্ডের এখন একটা
প্যানেল দাঁড় করাচ্ছেন তারাই চাচ্ছেন যে তাদের মধ্যে একজন সরাসরি রাজনীতির সাথে বা রাজনীতির সম্পৃক্তায়ন আছে এমন কাউকে সভাপতি দেখতে চাচ্ছেন। এটা হচ্ছে আমরা নানাভাবে যে খবরগুলো পাই, আপনি নিজেও সাংবাদিক, আপনি কিন্তু একই খবর পাচ্ছেন। এখন এটা হচ্ছে কি, একটু আগে কিন্তু আসলে একটা ভালো কথা বললো, সেটা হলো কি ওনার আসলে রাজনৈতিক কোনো ব্লেসিংসও নাই, আবার ওনার কাছে টাকাও নাই। দুটো জিনিস ফ্যাক্টর হয়ে যাচ্ছে। ক্রিকেট বোর্ডের এক সময় তো আশরাফুল্লাহ যখন চালাতেন তখন তো অনেক সময় ওর কাছ থেকে ধার কর্য করে এনে ভোট চালাতে হতো, এখন তো সে অবস্থা নাই। এখন আপনার যেটা হিসাব দেখলাম আমি, যে আপনি শুধু আইসিসি থেকেই $26.72 মিলিয়ন ক্রিকেট বোর্ড প্রতি বছর পায়। আপনি খেয়াল করে দেখেন, না প্রতি বছর না, এটা হচ্ছে আপনি পার সাইকেল পায়। অর্থাৎ আপনি প্রতি বছর ক্রিকেট বোর্ড কি পরিমাণ টাকা পাচ্ছে? $8 মিলিয়ন উপর। হ্যাঁ, তাহলে আপনি প্রতি বছর যদি $8 মিলিয়ন, আগের সাইকেলে ছিল 32 মিলিয়ন ছিল, তো আর 4 বছরের চক্রের, তাহলে আপনি 8 মিলিয়ন একটু কমে গেছে, কিন্তু অঙ্কটা অনেক বেশি না? আপনি এক জায়গার থেকে যদি নিশ্চিত করেন যে এই পরিমাণ টাকা পান, তাহলে তো আপনার আর কিছু প্রয়োজন নেই, আপনি বাইরের থেকে কোনো কিছু টাকা। কিন্তু আশরাফুল ভাইয়ের চালাতে তো অন্যভাবে বোর্ড। এখন বোর্ডের যখন আপনি অর্থবিত্তটা অনেক বাড়ছে, তখন তাদের অ্যাক্টিভিটিসগুলো অনেক বাড়ছে। অ্যাক্টিভিটিসগুলো বাড়ছে কি দেখেন, কিছু কিছু জায়গা আছে যে দৃশ্যমান আমরা দেখি যে মাঠের কাজ করতেছে, স্টেডিয়ামের নির্মাণের কাজ করতেছে, বিভিন্ন কাজ করতেছে। এই জায়গাটা হচ্ছে, তারপর লজিস্টিক্যাল অনেক খরচগুলা, আপনি অবাক হবেন। আমি একটা ফাইন্যান্সিয়ালি একটা রিপোর্ট দেখলাম, সেটা হচ্ছে 2021 থেকে শুরু করে 2024 পর্যন্ত যেই সময়টা গেছে, এই সময়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিরিজগুলো আয়োজন করেছে, এর মধ্যে 3টা সিরিজের অঙ্ক হচ্ছে 19 কোটি, 20 লাখ, 50 লাখ, 26 লাখ, এরকম অবস্থা। আপনি একটা সিরিজ আয়োজন করতে 19 কোটি টাকা খরচ হয়। এর আগে যে সিরিজগুলো খরচ হতো মাত্র 7-8 কোটি টাকায়। একটা অর্থ বছরে গেছেন 88 কোটি টাকা খালি ইন্টারন্যাশনাল সিরিজ আয়োজন করতে খরচ করছেন। আয় কত জানেন? মাত্র 5.5 কোটি টাকা আয়। এইভাবে দেখানো হচ্ছে। এখন এই হিসাবগুলো কেন আনছি সামনে, যে এখন ক্রিকেট বোর্ড হচ্ছে এমন একটা লুক্রেটিভ জায়গা হয়েছে, যেখানে হচ্ছে আপনার অনেকের কাছে আয়ের একটা মাধ্যম হয়ে যাচ্ছে। আয়ের মাধ্যম হচ্ছে বলে তাদের কাছেই কিন্তু আসলে জিম্মি হয়ে যাচ্ছে। এটা আমরা বুঝতে পারছি। মানে আশরাফুল ভাই, অনেকেই জানেন না যে আমিনুল ইসলাম বুলবুল আজকে যে পর্যায়ে এসেছেন, ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুলকে বাদ দিলে ওনার কিন্তু আপনার এসিসিতে আইসিসিতে কাজের পেছনে ওনার কন্ট্রিবিউশন যেমন আছে, আপনার একটা বড় তার প্রতি স্নেহের হাত ছিল। উনি যেভাবে 9 মাসের মাথায় আবার বাংলাদেশের সাবেক অধিনায়কদের কাতার থেকে দ্বিতীয়, আমরা এতদিন ধরে সাবেক অধিনায়ক পেতাম না, এখন 9 মাসে 2জন সাবেক অধিনায়ককে বোর্ড প্রেসিডেন্ট হিসেবে পেয়েছে। আপনার সঙ্গে তার যে সম্পর্ক ব্যক্তি পর্যায়ের, বিসিবি ইলেকশনের আগে বা বিসিবি ইলেকশন হতে যাওয়ার আগে আপনি তার সঙ্গে কোনো রকম ইন্টারাকশন হচ্ছে কিনা বা কথাবার্তা হয়েছে কিনা, আপনি আপনার ইন্টারেস্টের লেভেল জায়গা থেকে তার সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে কিনা? দেখেন, আমিনুল ইসলাম বুলবুল আমার অনেক একটা স্নেহের লোক আর কি। ওকে আমি আমি যখন খেলতাম 80 শতাব্দীর প্রথম ভাগে, হি ওয়াজ ইন দ্য সেম ক্লাব। আমরা ধরুন আজাদ বয়েজ ক্লাবে খেলেছি, তারপরে হি ওয়েন্ট টু দ্য ন্যাশনাল টিম, এই সেই। আর আমি ওকে একদম ছোট কাল থেকেই দেখেছি কি বড় হতে, অ্যাজ এ ক্রিকেটার, অ্যাজ এ নট অ্যাজ এন অর্গানাইজার বাট এ ক্রিকেট পার্সোনালিটি। তারপরে ও যখন এখানে, আমি যখন এসিসি সিইও, তখনও আমার হি বিকেম মাই কলিগ ইন এসিসি অ্যাজ এ ডেভেলপমেন্ট অফিসার। এবং আমি আর সে একসাথে কাজ করেছি ফর অ্যাবাউট 8 or 9 years একসাথে। অ্যান্ড আই ফাউন্ড হিম ভেরি খুবই একটা দক্ষ ছেলে আর কি। হোয়াট এভার হি ডিড ইট ভেরি ওয়েল। মোস্ট ইম্পর্টেন্ট থিং ওয়াজ দ্যাট হি ইজ অনেস্ট। ও একেবারে অ্যাবাভ করাপশন। তারপরে ওর একটা কতগুলো খুব একটা শক্তিশালী দিকগুলো আছে, যেমনি হিজ মেইন পয়েন্ট of excellence is game development, right, and education of coaches, umpires, এগুলো থেকে he can do it very well. He is excellent in that. তো আমার মনে হয় এইগুলোতে যদি ও লেগে থাকতো, it would have been much better than coming into as a president এখানে আর কি। বাট আমার মনে হয় না, যখন আমার সাথে প্রথম কথা হয়েছে about this him coming over, ও হয়তো মনে করেনি যে ওকে প্রেসিডেন্ট বানাবে। He thought that he would be a CEO or a development এসে যাবে, and he asked ICC যে ও 4 মাস আইসিসির বাইরে থাকবে, he wants to come to বাংলাদেশ। এবং আইসিসি ওকে বলেছিল যে ঠিক আছে, তুমি যাও, তুমি যদি ফেরত আসো আমাদের এখানে, উইল গিভ ইউ অ্যান এলিভেটেড পজিশন, বাট উই ক্যানট কিপ ইউর পজিশন এমটি আর কি। তো ও যেদিন এখানে প্রেসিডেন্ট হয়েছে, পরের দিনই কিন্তু আইসিসি অ্যাডভার্টিজমেন্ট দিয়ে দিয়েছে ফর এ রিপ্লেসমেন্ট অফ হিম। তো ওর এখন আইসিসিতে ওর যাওয়ার যে সম্ভাবনা, ইট ডিপেন্ডস এন্টায়ারলি অন দি আইসিসি বোর্ড আর কি, ওয়েদার দে উইল টেক হিম ব্যাক অর নট। এটাও একটা ঝুঁকি ও যে নিয়েছে, আই ডোন্ট নো
কেন ওই ঝুঁকিটা নিলে, এই বয়সে ওর এই ঝুঁকিটা হয়তো না ওর ঠিক উচিত হয় নাই, বাট দেন হি ইজ গুড ফর বাংলাদেশ ক্রিকেট, দের ইজ নো ডাউট অ্যাবাউট ইট। বাট ওর মতন একটা ভালো একটা মানে অ্যাবাভ করাপশন আর অ্যাবাভ আপনার স্ক্যান্ডেল একটা ছেলে যে পাবে, ইট ইজ এ গুড সাইন আর কি। এখন ও যদি হয়তো দীর্ঘমেয়াদী সময় থাকতে পারতো, হি কুড হ্যাভ ডান সামথিং। তার মানে আমরা একটু দেখে দিতে চাই নির্বাচন কেন্দ্রিক আমিনুল ইসলামের ভাবনাটা কি, একটু দেখে আসি, তারপর আমরা কথা বলি। বিপিএল করতে যাচ্ছে নভেম্বর ডিসেম্বর, আপনারা ডিসেম্বর জানুয়ারি ইনফ্যাক্ট নির্বাচনের জাতীয় নির্বাচনের ব্যাপারটাও যেহেতু বললেন যে এগুলো কনসিডারেশন নিয়ে এসেছেন, কিন্তু বিসিবি নির্বাচনে তো সামনের দিকে আসার কথা না। আপনারা এই প্রসেসটা স্টার্ট করলেন এই কমিটির হয়ে, আপনার কি মনে হয় ইলেক্টেড কমিটি এটাকে প্রসিডিং করে ওই সময় এটা একটা ওটা মিট আপ করতে পারবে কিনা, নাকি ব্যাকআপ পয়েন্ট আপনাদের মে মাসে কোন স্কেডিউলও মাথায় রাখা? আপনার এই কোশ্চেনটা খুবই ভালো কোশ্চেন। কেন বলছি, আমরা কিছু কিছু শর্ট টার্ম প্ল্যান করি, তারপর ভুলে যাই, তারপরে অনেক কাজ করেছি যেগুলোর কোনো হদিস নেই। আমরা চেষ্টা করব এমন কিছু করতে যেটা পার্মানেন্টলি থাকবে। আমরা পার্মানেন্ট না, বাট আমাদের কাজগুলো যেন পার্মানেন্ট থাকে, যেই আসুক সে যেন স্বস্তিতে কাজটা শেষ করতে পারে। সৈয়দ আশরাফুল হক, আসলে বিসিবি নির্বাচনের অঙ্কটা আপনি কিভাবে মেলাতে পারেন? মানে এখন যে অবস্থায় আছে নির্বাচনটা কি ওনারা যেভাবে টেন্টেটিভলি স্বামী ভাই বলছিলেন যে অক্টোবরের মধ্যে আগেই করতে হবে যেভাবে হোক, এটা কি সম্ভব কিনা বা এই বর্তমান কনস্টিটিউশনের আন্ডারে? আমার এটা সম্ভব, বটেই সম্ভব, বাট আমার মনে হয় তারা হয়তো মানে কিছু এক্সটেনশন মানে একটু বাড়াতে চাইবে আর কি, বিকজ ভালোভাবে করতে গেলে হয়তো একটু সময় বেশি দরকার। তা আমার যা মনে হয় যে আমরা খালি এখানে রিফর্মের কথা বলছি জাতীয়ভাবে, তো জাতীয়ভাবে যে রিফর্ম হয়, তো ক্রিকেটেও কিছু রিফর্মেশন আসা উচিত। ক্রিকেটের রিফর্মেশন আসা উচিত ইন দ্য টার্মস অফ দেয়ার কনস্টিটিউশন, দ্য ওয়ে দ্য ইলেকশনস আর কন্ডাক্টেড, কারা ইলেকশন করবে কারা না করবে, এর ভিতরে একটা রিফর্মেশন আসা উচিত, আমার যেটা মনে হয় আর কি। এখন যদি ওটা যদি করতে পারে তাহলে খুব ভালো হয়, আর যদি না করতে পারে তাহলে তো এটা কতটুকু এক্সটেনশন, কিভাবে সেই প্রক্রিয়াতে যেতে পারে, সম্ভাব্য প্রক্রিয়াগুলো কি হতে পারে যদি ওনারা করতেই চান যে এক্সটেনশন? প্রক্রিয়া হলো যে আমাদের কনস্টিটিউশনে আছে যে আমরা উই উইল হ্যাভ ইট উইদিন দিস টাইম আর কি, টাইম ফ্রেম আছে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তো আইসিসির কাছে এই কনস্টিটিউশনটাই গেছে আর কি। তো আইসিসি ইজ ওয়েটিং যে সেপ্টেম্বর মাসে যে এটা হবে, ওটাই আর কি। আইসিসি কোনো সময় বলবে না যে ইউ হ্যাভ টু ডু ইট বাই দ্যাট টাইম। দ্য গভর্নমেন্ট ওয়ান্টস ইট অফ দ্য ফেডারেশন ওয়ান্টস ইট, ওরা ইউজুয়ালি অ্যাকসেপ্ট করে আর কি। তার মানে আইসিসি উইল নট মাইন্ড যে 2 মাস পরে হোক কিংবা 3 মাস পরে হোক, হতে পারে, অ্যাজ লং অ্যাজ ইলেকশনস আর হেল্ড প্রপারলি। এখন আমার এটা হলো যে if the elections are held under the guidance of the constitution এখন, there is very little chances of anybody coming in মানে election জেতাটা without the, as I said, without the blessing of the government in power at that time, of the conducting government that time, or without the blessings of the major political party. তো শামীম ভাই, এটা খুবই ইন্টারেস্টিং অ্যাসপেক্ট, আমাদের হাতে খুবই বেশি সময় নাই। আলটিমেটলি এই যদি এক্সটেনশনটা হয়, এটা কতটুকু বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য একটা ভালো রেফারেন্স হতে পারে? দেখেন, এখন তো আপনি জাতীয় ক্রীড়া পরিষদ কিন্তু তারা একটা ধারা প্রয়োগ করে সেই ধারার অপব্যাখ্যা দিয়ে কিন্তু 2টা চেঞ্জ আনছে, যে 2টা চেঞ্জই সম্পূর্ণ আপনি অগঠনতান্ত্রিক। সেটা হলো, একটা হচ্ছে যে আহমেদ শাহজালাল ববি ভাইকে যে তাকে ইমপিচমেন্ট, সেটাও করতে পারে না, এবং সেখানে পরবর্তীতে ফারুক ভাইকে যে ইমপিচমেন্ট করা সেটাও করতে পারে না। 2টো ইমপিচমেন্টই ছিল অবৈধ, তারপরেও কিন্তু তারা করে ফেলছে। খেয়াল করে দেখবেন, আশরাফুল ভাই কিন্তু ভালো একটা পয়েন্ট আউট করছে, যে সেটা হচ্ছে যে বর্তমান যে সরকার যারা আছে ক্ষমতায়, যারা রিফর্মের মাধ্যমে তারা একটা নতুন বোর্ডও দেখতে যাচ্ছে, সেক্ষেত্রে তারা কিন্তু জেলা বিভাগের নিয়ন্ত্রণটা পুরোপুরি নিয়ে নিচ্ছে ইতিমধ্যে। কীভাবে বলি, আপনি বাংলাদেশের জেলা বিভাগের যে ক্রীড়া সংস্থাগুলো যে পুনর্গঠিত হয়েছে এডক বেসডে, সেইখানে কিন্তু আপনি ক্রিকেট বোর্ডের ক্রিকেট সংগঠকদের আপনার অস্তিত্ব নাই। সেখানে দেখবেন যে আপনি এমন নতুন মুখ আছে যাদেরকে ক্রীড়াঙ্গনে কেউ দেখেও না, চিনেও না, এমনও আছে। তো এটা চাচ্ছে সেটা হচ্ছে যে অন্ততপক্ষে ওই যে ক্যাটাগরি 1 থেকে যে 10 জন পরিচালক আছে, ওই 10 জন পরিচালকটা পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে থাকুক, এটা চাবে কেন, তাদেরকে পরিচালক হিসেবে ঢুকাবে না, তারা একটা আপনি প্রেশার গ্রুপ হিসেবে। হ্যাঁ, প্রেশার গ্রুপ শুধু না, আপনি আরেকটা হবে কি, সেটা হলো যে বোর্ড প্রেসিডেন্ট নির্বাচনের নির্ধারক তারাই হয়ে যাবে লাস্টে কিন্তু।
তাই না? সেখানে যদি ক্লাবের যদি এমন একটা অবস্থান হয় যে ক্লাবের একটা প্যানেল 8টা জিতলো, একটা প্যানেল আপনি 4টা জিতলো, তাহলে কি দাঁড়াচ্ছে? সুইং হচ্ছে। তাহলে আপনার ওইখান থেকে একটা 10 আর 4 14 হলে তো আপনার majority পেয়ে যাচ্ছে। সভাপতি এবং সহসভাপতি দুটো পোস্ট আছে, এই দুটো পোস্টের নির্বাচনের ক্ষেত্রে তারা বড় ধরনের একটা প্রভাব বিস্তার করতে পারে। এটা কিন্তু একটা আশরাফুল ভাই যে সংখ্যাটা দেখছে সেই সংখ্যাটা কিন্তু আমরাও দেখছি। এখন দেখেন আপনি যে সে বোর্ডের যে কনস্টিটিউশন অনুযায়ী বললেন যে এইটাকে আবার যে নির্বাচনটাকে বিলম্বিত করা যায় কিনা সেই ধরনের কোনো এইটা কিন্তু আমার কেন যেন মনে হয় 2012-তে আপনি দেখেছেন সেটা কিন্তু মেয়াদ নির্দিষ্ট মেয়াদের মধ্যে 6 মাস এক্সটেন্ড করেছিল প্রায়। লোটাস কামাল ভাইরা এবং গ্রুপের টুটুল ভাইরা নির্বাচন করতে পারে নাই বলেই কিন্তু এডক ওটা কিন্তু কমিটির সাথে সাথে ভেঙে দিয়ে আপনার এডক বেসড একটা কমিটি করে তারপর নির্বাচন করা হয়েছে, 1 বছর পর নির্বাচনটা হয়েছে। একই অবস্থা কিন্তু এটা হতে পারে। সেপ্টেম্বরে যদি নির্বাচন না করতে পারে, আইসিসির সাথে সেই ধরনের যদি আপনার কথোপকথন সেই ধরনের কোনো আশ্বাস না পেতে পারে, তাহলে কিন্তু বোর্ডটা ভেঙে যাবে। বোর্ডটা ভেঙে গেলে আবার একটা যদি এডক বেসড যে বোর্ডটা হবে সেই বোর্ডের দিকেও কিন্তু আপনাকে তাকিয়ে থাকতে হবে। কনস্টিটিউশনের ভায়োলেশন হচ্ছে তো না, এটা কিন্তু কনস্টিটিউশন ভায়োলেশন হবে না। কনস্টিটিউশন বলা আছে যদি আপনি নির্ধারিত সময়ের মধ্যে যদি ভাঙতে না পারেন তখন আপনি বোর্ড ইলেকশন করতে পারেন, তাহলে কি হবে? তাহলে অটোমেটিক আপনি এনএসসি তার ধারাটা প্রয়োগ করবে। সেটা কিন্তু আইসিসি তখন অ্যাকসেপ্ট করবে কিনা? হ্যাঁ, নির্বাচন করতে পারেন, ব্যর্থতা তো ক্রিকেট বোর্ড। তখন মানে এই জিনিসটা তো তখন সামনের দিকে অনেক রকম ভোলাটাইল সিচুয়েশন। শুনেন, যে আমরা যে বলি যে আইসিসি অ্যাকসেপ্ট করবে কি না, আইসিসি ইজ নট এ ভেরি বিগ ফ্যাক্টর। ওকে, আইসিসি ইজ কিন্তু আমাদের বিসিবি তো সব সময় সাইনবোর্ড দেয় আইসিসি ইজ এ ফ্যাক্টর when there is government interference most of it। তাও আর কি ধরেন আইসিসিকে যদি বোঝানো হয় যে ভাই আমরা ইলেকশনটা 3 মাস পরে করতে চাই, these are the reasons we couldn't do it, interim government, we want to reform the constitution, they will accept it. They will never say ওরা কোনো সময় বলবে না না এটা, they will accept it। আর আইসিসি ও পেনাল্টি, আইসিসি cannot throw you away। আইসিসি যে আপনাকে যে ফুল স্টেটাস দিয়েছে, this status will remain। আইসিসি can only withhold the money that they give for a certain period, that is their only thing they can do। or they can say তুমি 3 মাস টেস্ট ক্রিকেট খেলতে পারবে না, because that also not because of your misfunctioning of the Right. association, but because of the quality of play আর কি। যেমনি জিম্বাবুয়েকে আমরা ব্যান করেছিল, করতে মানে এক বছরের জন্য। জি, তো এটা ইজ আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ এ হিউজ ফ্যাক্টর। বাট আমাদেরকে সবসময় দেখা হয় যে আইসিসি অ্যান্ড আইসিসির সাথে যদি কারোর সম্পর্ক থাকে, ধরেন আমি কথার কথা বলছি আর কি, বুলবুলের আছে একটা সম্পর্ক, বিকজ বুলবুল ইজ টু ওয়ার্ক ফর দেম, বুলবুল নোজ দেম। বুলবুল ক্যান ইজিলি কল অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড সে স্যার আমার এখানে অসুবিধা হচ্ছে, আমি কিন্তু এটা দেরি করাচ্ছি, অ্যান্ড দ্য প্রেসিডেন্ট উইল নেভার সে নো। ওরাও তো মানুষ, দে অলসো রান অ্যান অর্গানাইজেশন। এই একই অবস্থায় যদি আমি একটা কোশ্চেন করি, মানে খুব শেষের দিকে চলে এসেছে, ভারত সফরটাও প্রায় অনিশ্চিত হয়ে গেছে। এটা কি আমিনুল ইসলাম বুলবুল জয়শাকে গিয়ে বললেই কি উনি অগাস্টেই পাঠিয়ে দিবেন? ব্যাপারটা কি এরকম? I really don't know. I think Bharat Sagarta is more dependent on the government aspect than the board. I'm sure the Indian Cricket Board, they want the tour to be on, but it is the government who has the last say, because সব ট্যুরে গেলেই আমাদেরও যখন আমরা বাংলাদেশ ট্যুরে যাই বাইরে, we need a government approval. গভর্নমেন্ট যদি না বলে we cannot send the team। তেমনি ওই দেশেরও অমনি হয় আর কি। যেমনি পাকিস্তানে they cannot send the team because the government is saying no। আমাদের ক্ষেত্রেও যদি আই থিঙ্ক দ্য বোর্ড ইজ নট এগেনস্ট ইট অর এনিথিং, গভর্নমেন্ট যদি না বলে না হলে হবে। যেমনি অ্যাজ আই সেড, যেমনি আমাদেরও সেম জিনিস, সেম গোজ। একদম 10 সেকেন্ডে শেষ করবেন, মানে আশরাফুল ভাইয়ের পার্টটা শেষ। আলটিমেটলি বিসিবি ইলেকশনটা আপনি এই অঙ্কে মিলাতে পারেন কিনা? যদিও টু আর্লি, বাট এখন সময় চলে এসেছে একদম খুব চলে। এখন আপনার গঠনতন্ত্র সংস্কারের জন্য যে আপনি একটা কমিটি করা দরকার সেটা দৃশ্যমান দেখছি না, সেটা ঘোষণাও নাই, এবং এখানে যে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে তারপরে যে নির্বাচনের প্রক্রিয়া যাবে সেটার কোনো লক্ষ্য নেই। এটা কিন্তু একটা ইজিএম এর মাধ্যমে আপনার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করতে হবে যদি হয়। আর যদি না হয় তাহলে আপনার পরিস্থিতি কেমন হবে? সব কিছু মিলে সময় তো হাতে নাই। আপনার কাউন্সিলরশিপ চাইতে হবে কিন্তু আপনার 15 দিন আগে। আর যদি ইজিএম করেন তাহলেও কিন্তু মিনিমাম আপনার 30 ডেজ বা 15 ডেজ লিমিট আছে। আমরা মোটামুটি ধারণা পেয়ে গেছি এটা এক্সটেনশনের দিকে একটা যাওয়ার সম্ভাবনা, প্রবল সম্ভাবনা বা সংখ্যা যে যাই দেখো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, মানে আজকে সময় দেওয়ার জন্য। আমরা আলোকপাত করতে পারতাম আরও, কিন্তু সময়টাই খুব কম। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আগামী সপ্তাহে যখন আসবো আশা করি ক্রিকেট এবং ক্রিকেটের বাইরেও আরও অনেক কিছু নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করতে পারবো। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ।